Hello student, I am Anjan Datto and you are watching Anjan Sir classes. আজকে আমাদের টপিক হচ্ছে সিটিজেনশিপ। এর আগে দুটো ভিডিও তোমরা দেখে নিও, ম্যাক্রো ইকোনমিক্সের ওপর আমরা দুটো ভিডিও করেছি, একটা সার্কুলার ফ্লো অফ ইনকাম এবং একটা সাম ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্ট। তাহলে সিটিজেনশিপটার আসার আগে নর্মাল রেসিডেন্ট কাদের বলছে সেই কন্টিনিউয়েশনটা তোমরা বুঝতে পারবে ভালো করে। আজকে আমরা পড়বো সিটিজেনশিপ। সিটিজেনশিপ কীভাবে আসছে? দেখো, সিটিজেনশিপ হচ্ছে ইট ইজ এ লিগাল কনসেপ্ট। সিটিজেনশিপকে আমরা কি বলি? এটা হচ্ছে একটা লিগাল কনসেপ্ট বেসড অন দ্য প্লেস অফ বার্থ অফ দ্য পার্সন অর সাম লিগাল প্রভিশন অ্যালাউইং এ পার্সন টু বিকাম এ সিটিজেন। তার মানে সিটিজেন দুরকমভাবে হওয়া যেতে পারে। একটা হচ্ছে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, অ্যাট ইয়োর প্লেস অফ বার্থ, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো সেখানকার তুমি নর্মাল সিটিজেন হয়ে গেলে। অথবা তুমি যদি কোনো কান্ট্রির কাছে অ্যাপিল করো যে আমি ওই দেশের সিটিজেন হতে চাই এবং সেখানকার গভর্নমেন্ট যদি তোমাকে সেটাকে অ্যাপ্রুভ করে, তাহলে তুমি সেখানকার সিটিজেন হতে পারবে। রেসিডেন্ট আর সিটিজেনের মধ্যে একটু পার্থক্য আছে। রেসিডেন্টরা সেই দেশের বাসিন্দা হতে পারে, কিন্তু ভোট দেবার ক্ষমতা এবং আরও কিছু এক্সট্রা ফেসিলিটিস সেগুলো সিটিজেনরা এনজয় করে, যেটা রেসিডেন্টরা এনজয় করতে পারে না। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যারাইজ ইন টু ওয়েজ। আমাদের দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনশিপ দুরকমভাবে অ্যারাইজ করতে পারে। কীভাবে অ্যারাইজ করতে পারে? ফার্স্ট হচ্ছে হোয়েন এ পার্সন ইজ বর্ন ইন ইন্ডিয়া। যদি আমাদের দেশে কেউ জন্মগ্রহণ করে তাহলে সে সেখানকার নর্মাল সিটিজেন হয়ে গেল, হি অ্যাকোয়ার্ডস অটোমেটিক সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। সেকেন্ড হচ্ছে কি, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া অ্যাপ্লাইজ ফর সিটিজেনশিপ অ্যান্ড ইন্ডিয়ান ল অ্যালাউজ হিম টু বিকাম ইন্ডিয়ান সিটিজেন। এবং যে ব্যক্তি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে কিন্তু সে অ্যাপিল করলো আমাদের দেশের, অ্যাপ্লাই করলো আমাদের দেশের সিটিজেনশিপের জন্য, এবং সেখানে যদি ইন্ডিয়ান ল তাকে সেটাকে অ্যালাউ করে, তবে সে আমাদের দেশের সিটিজেন হতে পারবে। হয়ে গেল। নেক্সট আসছে কি, রেসিডেন্টশিপ। ঠিক আছে, যেটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেটাই আমরা আর একবার ঝালিয়ে নিচ্ছি। রেসিডেন্টশিপ হচ্ছে ইট ইজ অ্যান ইকোনমিক কনসেপ্ট। দেখো খেয়াল করে, এর আগে যখন আমরা সিটিজেনশিপ পড়লাম, দেখো সিটিজেনশিপের প্রথমেই কী বলা আছে? ইট ইজ এ লিগাল কনসেপ্ট। এটা কিন্তু একটা লিগাল কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু রেসিডেন্টশিপের ক্ষেত্রে আমরা চলে আসছি কি, রেসিডেন্টশিপ হচ্ছে এটা হচ্ছে একটা ইকোনমিক কনসেপ্ট, ঠিক আছে, বেসড অন দ্য বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটিস পারফর্ম বাই এ পার্সন। এবং এটা পুরোপুরি ডিপেন্ড করে একজন পার্সন সে কি ইকোনমিক অ্যাক্টিভিটিস পারফর্ম করছে তার ওপর সে রেসিডেন্টশিপ পেয়ে থাকে। An individual is a normal resident of a country if he ordinarily reside in the country more than 1 year, এটা important, and his center of economic interest also lies in that country. ঠিক আছে, তাহলে একজন ব্যক্তিকে বা একটা ইনস্টিটিউশনকে আমরা কখন নর্মাল রেসিডেন্ট বলবো? যখন সেই ব্যক্তি অথবা ইনস্টিটিউশন যদি 1 বছরের বেশি সময় আমাদের দেশে অপারেট করে এবং তার ইকোনমিক ইন্টারেস্ট যদি আমাদের দেশের সাথেই জড়িত থাকে, অর্থাৎ সে এখানেই ইনকাম করছে, এখানেই সেটাকে স্পেন্ড করছে এবং এখানেই সেই ইনকামটাকে অ্যাকুমুলেট করছে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা বলবো সেই দেশ বা সেই পার্সন অথবা সেই ফার্মের ইকোনমিক ইন্টারেস্ট আমাদের দেশের সাথে জড়িত আছে এবং তাকে আমরা নর্মাল রেসিডেন্ট হিসেবে গণ্য করব। নেক্সট এক্সাম্পল কি? এক্সাম্পল দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এ চাইনিজ লিভিং ইন ইন্ডিয়া ফর মোর দ্যান 1 year ইজ এ নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একজন চাইনিজ ধরো আমাদের এখানে কোনো কোম্পানিতে কাজ করছে বা চায়নারই কোনো কোম্পানি এসছে যার সাথে ওই এমপ্লয়ি এসছে, এবং সে যদি আমাদের দেশে 1 বছরের বেশি সময় কাজ করে তাহলে তাকে আমি নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলবো। হাউএভার, ইফ হি ইজ নট এ সিটিজেন অর ন্যাশনাল অফ ইন্ডিয়া অ্যাজ হি ডাজ নট হোল্ড সিটিজেনশিপ, কিন্তু সে আমাদের দেশের সিটিজেন না, কারণ সে জন্মেছে চায়না এবং চায়নার তার সিটিজেনশিপ আছে। সে যেহেতু 1 বছরের বেশি সময় ধরে আমাদের দেশে রিসাইড করছে এবং তার ইকোনমিক ইন্টারেস্ট যেহেতু আমাদের দেশের সাথে লাই করছে, তার জন্য আমরা তাকে ইন্ডিয়ার নর্মাল রেসিডেন্ট বলতে পারবো, কিন্তু সিটিজেন বলতে পারবো না। আচ্ছা, ইট মিনস এ পার্সন ক্যান বি সিটিজেন অফ ওয়ান কান্ট্রি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রেসিডেন্ট অফ অ্যানাদার কান্ট্রি। তার মানে এটা কি বোঝা গেল যে একজন ব্যক্তি সে অন্য কোনো একটা দেশের সিটিজেন হতে পারে, কিন্তু সে যদি অন্য কোনো একটা দেশে 1 বছরের বেশি সময় ধরে থাকে তাহলে সেই দেশের রেসিডেন্ট হয়ে যেতে পারে। যেমন আমরা বলি না এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তার মানে কি হলো, তারা 1 বছরের বেশি সময় ধরে আমাদের দেশের বাইরে আছে, তার জন্য তারা সেই দেশের নর্মাল রেসিডেন্ট, ঠিক আছে, কিন্তু তারা সিটিজেন কিন্তু ইন্ডিয়ার।
এনআরআই তারা সিটিজেন কিন্তু ইন্ডিয়া, তারা আমাদের দেশে যেহেতু জন্মগ্রহণ করেছে তারা আমাদের দেশের নাগরিক, সিটিজেন, কিন্তু তারা এনআরআই কারণ তারা ইন্ডিয়াতে থাকে না, তারা ইন্ডিয়ার বাইরে থাকে, তার জন্য তাদেরকে বলা হয় এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের দেশে তারা বসবাস করছে না, তার জন্য নন রেসিডেন্ট। ওকে, কিন্তু আমাদের দেশে তারা সিটিজেন, এবং যেখানে তারা বসবাস করছে সেই দেশের তারা কি হয়ে যাবে, নর্মাল রেসিডেন্ট। ধরে নাও কেউ আমেরিকায় 1 বছর 2 বছর 3 বছর আছে, তারা সে হয়ে গেল আমেরিকার নর্মাল রেসিডেন্ট, কিন্তু সিটিজেন হচ্ছে ইন্ডিয়ার। ওকে, বেশ, তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টে আমরা যে কনসেপ্টটা একটু দেখে নেব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর ইনকাম অ্যান্ড ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম এবং ট্রান্সফার ইনকামের মধ্যে কী পার্থক্য আছে। প্রথমে মিনিংয়ে যদি আসি, ইট রেফার্স টু ইনকাম রিসিভড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফর রেন্ডারিং ফ্যাক্টর সার্ভিসেস ইন দ্য প্রোডাকশন প্রসেস। অর্থাৎ কোনো ফ্যাক্টর সে যদি প্রোডাকশন প্রসেসে পার্টিসিপেট করে এবং তার মাধ্যমে কোনো ইনকাম পায়, তখন সেটাকে ফ্যাক্টর ইনকাম বলব। অর্থাৎ যে ইনকামটাকে আমরা উপার্জন করছি, আর্ন করছি। ট্রান্সফার ইনকাম কি, ইট রেফার্স টু ইনকাম রিসিভ উইদাউট রেন্ডারিং এনি প্রোডাক্টিভ সার্ভিসেস ইন রিটার্ন। এবং যদি কোনো ফ্যাক্টর বা যদি কোনো পার্সন কোনো প্রোডাকশানে পার্টিসিপেট করলো না, প্রোডাকশানে পার্টিসিপেট করা ছাড়াই যদি সে কোনো ইনকাম রিসিভ করে, তখন সেটাকে আমরা কি বলি, ট্রান্সফার ইনকাম। নেচার কি, ইট ইজ ইনক্লুডেড ইন বোথ ন্যাশনাল ইনকাম অ্যান্ড ডোমেস্টিক ইনকাম। ফ্যাক্টর ইনকাম ডোমেস্টিক ইনকামের মধ্যেও ইনক্লুড হয়, আবার ন্যাশনাল ইনকামের মধ্যেও ইনক্লুড হয়। ইট ইজ নাইদার ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম নর ইন ডোমেস্টিক ইনকাম। ফ্যাক্টর ইনকাম কিন্তু ট্রান্সফার ইনকাম কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যেও ইনক্লুড হয় না, ডোমেস্টিক ইনকামের মধ্যেও ইনক্লুড হয় না। কেন হয় না? কারণ এই ইনকামটা আর্ন করা হয় না। ঠিক আছে, এটা সে এমনি পেয়ে থাকে, তার জন্য এটা ন্যাশনাল ইনকামের মধ্যেও ইনক্লুড হয় না এবং ডোমেস্টিক ইনকামের মধ্যে ইনক্লুড হয় না। কনসেপ্ট কি, ইট ইজ অ্যান আর্নিং কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্নিং কনসেপ্ট, এটা আর্ন করা হয়। আর ইট ইজ অ্যান রিসিভড কনসেপ্ট, অর্থাৎ এটা শুধু রিসিভ করা হয়, এর পিছনে কোনো আর্নিং থাকে না, এর পিছনে কোনো প্রোডাকশন থাকে না। রেসিপিয়েন্ট কি, ইট ইজ রিসিভড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, যে সমস্ত ফ্যাক্টর প্রোডাকশানে পার্টিসিপেট করছে এবং প্রোডাকশান করতে সাহায্য করছে, তারাই এটা রিসিভ করে। ইট ইজ রিসিভ বাই হাউস হোল্ড অ্যান্ড গভর্নমেন্ট। এবং এই ট্রান্সফার ইনকামটা কারা রিসিভ করে? হয় হাউস হোল্ডরা রিসিভ করে অথবা গভর্নমেন্ট রিসিভ করে। ঠিক আছে, মানে যারা কোনো রকম কোনো প্রোডাকশানে পার্টিসিপেট করেনি, এমনি রিসিভ করছে। এক্সাম্পল কি, যেমন ধরো যে ল্যান্ড আছে, যার কাছে ল্যান্ড আছে, সেই ল্যান্ড সে কোনো একটা প্রোডাকশান প্রসেসে দিয়েছে, তার জন্য সেই যে রেন্ট আর্ন করছে। লেবাররা তাদের লেবার দিচ্ছে, তার পরিবর্তে যে ওয়েজ পাচ্ছে। কোনো ইন্ডিভিজুয়াল যদি ক্যাপিটাল দেয় প্রোডাকশান প্রসেসে, তার এগেনস্টে সে যা ইন্টারেস্ট পাচ্ছে। বা এন্টারপ্রেনাররা তারা তাদের যে কঠিন পরিশ্রম দিয়ে পুরো কাজটাকে অর্গানাইজ করছে, তারা যে প্রফিট পাচ্ছে, এগুলোকে সব আমরা কি বলবো, ফ্যাক্টর ইনকাম। ঠিক আছে, কারণ এখানে প্রোডাকশানে পার্টিসিপেট হচ্ছে। কিন্তু ধরো কোনো স্টুডেন্ট সে স্কলারশিপ পেয়েছে, ঠিক আছে, স্কলারশিপের মাধ্যমে সে তার পড়াশোনা চালাচ্ছে। বা ওল্ড এজ পেনশন যারা পাচ্ছে, বা আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স যারা পাচ্ছে, তারা কি তার এগেনস্টে কোনো প্রোডাক্টিভ কাজ করছে না, তাই না? যেহেতু তারা কোনো রকম প্রোডাকশানে পার্টিসিপেট করা ছাড়াই এগুলো পাচ্ছে, তার জন্য এদেরকে আমরা বলছি কি, ট্রান্সফার ইনকাম। তাহলে ফ্যাক্টর ইনকাম আর ট্রান্সফার ইনকামের মধ্যে কি ডিফারেন্স মোটামুটি বোঝা গেল। নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে এটা শেষ করব, সেটা হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট নোটস। কি নোটস? একটা হচ্ছে ট্রান্সফার রিসিপ্ট। ঠিক আছে, এই যে ট্রান্সফার ইনকাম, তার মধ্যে যে ট্রান্সফার রিসিপ্ট, সেই ট্রান্সফার রিসিপ্টটা দু ধরনের হয়। একটাকে আমরা বলি কারেন্ট ট্রান্সফার, একটাকে আমরা বলি ক্যাপিটাল ট্রান্সফার। কারেন্ট ট্রান্সফার হচ্ছে কি, যে তুমি যা ইনকাম আর্ন করছো সেখান থেকে যখন তুমি খরচ করছো, সেটাকে আমরা কারেন্ট ট্রান্সফার বলি। আর যখন তুমি তোমার খরচটা তোমার ওয়েলথ থেকে করছো, তখন সেটাকে আমরা কি বলি, ক্যাপিটাল ট্রান্সফার। দেখো এখানে কি লেখা আছে, কারেন্ট ট্রান্সফার আর মেড আউট অফ ইনকাম, whereas capital transfer are made out of wealth of the payer. ঠিক আছে, তাহলে কারেন্ট ট্রান্সফার কোথা থেকে আসে? কারেন্ট ট্রান্সফার আর মেড আউট অফ ইনকাম, কিন্তু ক্যাপিটাল ট্রান্সফার ওয়েলথ থেকে আসে। কারেন্ট ট্রান্সফার আর জেনারেলি রেগুলার ইন নেচার। যেমন আমরা আমাদের প্রতিদিনকারের যে কাজকর্ম করি, তার জন্য আমরা আমাদের ইনকাম থেকেই খরচ করি, তার জন্য এটা হচ্ছে রেগুলার ইন নেচার। ঠিক আছে, কিন্তু whereas ক্যাপিটাল ট্রান্সফার আর মিন্ট ফর ক্যাপিটাল ফর্মেশন। কিন্তু ক্যাপিটাল থেকে আমরা ক্যাপিটাল ট্রান্সফার কখন করি, অর্থাৎ ওয়েলথ থেকে কখন আমরা এক্সপেন্ডিচার করি? যখন আমাদের কোনো ক্যাপিটাল ফর্মেশনের প্রয়োজন লাগে, তখন আমরা ওয়েলথ থেকে সেই ইনকামটাকে স্পেন্ড করি। ঠিক আছে, তার জন্য এইটা মানে ক্যাপিটাল ট্রান্সফারটা যে রেগুলার ইন নেচার হয়, কিন্তু
ক্যাপিটাল ট্রান্সফার বলছি, কারেন্ট ট্রান্সফারটা রেগুলার ইন নেচার হয়, কিন্তু ক্যাপিটাল ট্রান্সফারটা ইরেগুলার ইন নেচার হয়। কারণ সবসময় তো ক্যাপিটাল ফর্মেশন জন্য আমরা খরচ করি না, না, এটা খুব কম করা হয়, তার জন্য এটা ইরেগুলার ইন নেচার। কিন্তু আমরা প্রতিদিনকারে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম অ্যাক্টিভিটিস করে থাকি, যেখানে আমরা ইনকাম থেকে টাকাটা খরচ করি, তার জন্য এটা হচ্ছে রেগুলার ইন নেচার। হয়ে গেল? আচ্ছা, কারেন্ট ট্রান্সফার আর মিন্ট ফর কনজামশন, ওই যে বললাম কনজামশনের জন্য যে খরচটা আমরা ইনকাম থেকে করি সেটা কারেন্ট ট্রান্সফার বলা হয়। হোয়ার এজ ক্যাপিটাল ট্রান্সফার আর মিন্ট ফর ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল ট্রান্সফার কিসের জন্য করা হয়? ক্যাপিটাল ফর্মেশনের জন্য করা হয়। এবার যদি আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পলস অফ কারেন্ট ট্রান্সফার কি? কারেন্ট ট্রান্সফারে কী কী এক্সাম্পলস আছে? কারেন্ট ট্রান্সফারে এক্সাম্পলস হচ্ছে ওল্ড এজ পেনশন, ঠিক আছে, পেনশন থেকে যেটা পাচ্ছি সেটা আমি প্রতিদিনকার খরচের জন্য ব্যবহার করছি। গিফট যদি কিছু পেয়ে থাকি সেটা আমরা প্রতিদিন, আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স যদি কিছু পেয়ে থাকি সেটা আমরা প্রতিদিনকারের কনজামশনের জন্য খরচ করে থাকি। আর এক্সাম্পল অফ ক্যাপিটাল ট্রান্সফার কি? ইনভেস্টমেন্ট গ্র্যান্ট, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ওয়ার ড্যামেজ, এগুলো হচ্ছে একটা মানে সবসময় পাওয়া যায় না, আর একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট ফেজে এই ইনকামগুলো আসে যেগুলোকে আমরা খরচা করে থাকি ফর ক্যাপিটাল ফর্মেশন। তার জন্য এক্সাম্পলস অফ ক্যাপিটাল ট্রান্সফার কি? ইনভেস্টমেন্ট গ্র্যান্ট, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ওয়ার ড্যামেজ এক্সেট্রা। এদেরকে আমরা কী বলি? ক্যাপিটাল ট্রান্সফারের এক্সাম্পল। তাহলে কারেন্ট ট্রান্সফার এক্সাম্পল আর ক্যাপিটাল ট্রান্সফার এক্সাম্পলস কি বোঝা গেল? ঠিক আছে, তাহলে এইটা একটা ছোট্ট নোটস ছিল অ্যাবাউট কারেন্ট ট্রান্সফার অ্যান্ড ক্যাপিটাল ট্রান্সফার। আশা করি এত অবধি তোমরা ভিডিওটা দেখেছো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারে। ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও। গুড ডে।